আচ্ছা, আজকে আমি দারুণ একটা ইনভেস্টমেন্টের এক্সাম্পল তুলে ধরবো। ইনভেস্টমেন্টটা ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট, কিন্তু শেখার তো অনেক কিছু আছে। তো বড় লোকদের কাছে ইনভেস্ট করতে টাকা লাগে না, এই কারণেই বলা হয়। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটা হয়েছিল জাপানে টপ 5টা কোম্পানি। জাপানের টপ 5, মানে টপ 5 বলা মুশকিল হবে, তবে জাপানের 5টা ইন্টারন্যাশনাল কোম্পানি। জাপানের অ্যাকচুয়ালি সিনারি এরকম যে জাপানের জনসংখ্যার হার দিন দিন কমছে, যার কারণে টোটাল জাপানের ইকোনমির নেগেটিভ ফরম্যাটে চলছে। মানে জাপানের যদি জনসংখ্যা কম থাকে, তারা কনজামশন কম করবে, ফলে কোম্পানির রেভিনিউ আর্নিং সব কমই হবে। তো এইরকম সিচুয়েশানে সমস্ত কোম্পানির ইন্টারেস্ট জাপানের প্রতি নেগেটিভই আছে, যার কারণে জাপানের মার্কেট চিপ রয়েছে, আর করোনার সময় আলট্রা চিপ হয়ে গেছিলো। তারপরে যেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি, যার বিজনেস শুধুমাত্র জাপানের মধ্যে সীমাবদ্ধ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, সেগুলোর উপরে সেম ইম্প্যাক্ট, সেম চিপনেস। ফলে এত চিপ হওয়ার কারণে কি হয়, ওয়ারেন বাফেট তো একটা মানে কি বলে মুডিজ ম্যানুয়াল টাইপের জিনিস মেনটেন করে কিছুটা, সবসময় তা বলবো না, যখন একটু বাইরের ইনভেস্টমেন্ট রিসার্চ করার হয়। তো মুডিজ ম্যানুয়ালের মধ্যে জাপানের ইনভেস্টমেন্ট সম্পর্কে লিস্ট আউট করা ছিল। তো মোহনীশ পাবড়াইয়ের ভিডিও থেকেই আমি এই তথ্য সংগ্রহ করেছি। তো মোহনীশ পাবড়াই লাঞ্চের পর থেকে বাফেট এবং মাঙ্গার এর সঙ্গে মাঝে মধ্যেই মিট করে থাকে অ্যাকচুয়ালি। তো সেদিন গেছিল। তো যা হোক, ওখান থেকে জাপানের যে কোম্পানির হ্যান্ডবুক ছিল সেখান থেকে কয়েকটা কোম্পানি সর্ট আউট করা হয়। সেই কোম্পানিগুলো হচ্ছে 5টা কোম্পানি। যদি পরে সম্ভব হয় আমি এর সঙ্গে অ্যাড করে দেবো কোম্পানিগুলোর নাম। তো কোম্পানিগুলোর ভ্যালুয়েশন কীরকম ছিল, মোটামুটি 5 to 6 টাইমস আর্নিং, মানে যদি মানে 6 গুণ, মানে পি রেশিও 5-6 পি রেশিও, যার ফলে ইনকাম ধরে নেওয়া যাক 100 টাকা যদি একটা কোম্পানির শেয়ার হয়, সে দেখা গেল 15 টাকা বা 16-17 টাকা ইনকাম করে। তো এইরকম কোম্পানি, তো এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে যখন তার ডিভিডেন্ড অলমোস্ট 50% আশেপাশে ডিভিডেন্ড পে আউট করে। মানে 15-16 টাকা যদি ইনকাম করে কোম্পানি, তো 7-8 টাকা ডিভিডেন্ড পে আউট করে দেয়। ফলে কেউ যদি 100 টাকা ইনভেস্ট করে, শুধুমাত্র ডিভিডেন্ড হিসেবেই ঘরে ক্যাশ চলে আসবে 7-8%। মানে বলা যায় ফিক্সড ডিপোজিটের মতো আমাদের এখানকার যে হিসেব, ফিক্সড ডিপোজিটের মতো রিটার্ন পেয়ে যাবে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস তো আমাদের এখানকার বিজনেসের মতো টার্মসে চলে না। তখন কি হয়, হিসেবটা এরকম হয়ে যায় যে সেখানকার ইকোনমির ইম্প্যাক্ট অনুযায়ী সেগুলো আর কি হিসেব হয়। তো ওয়ারেন বাফেট মোটামুটি ক্যালকুলেশন করে $5 বিলিয়ন ইনভেস্ট করবে, ঠিক করলো। 5 থেকে 7 বিলিয়ন ডলার অ্যাকচুয়ালি। তো আমাদের কাছে অ্যামাউন্ট অনেক, কিন্তু ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ে অলমোস্ট 400 কি 600 বিলিয়ন ডলার ম্যানেজ করে, যেখানে ওর 100 কি 200 বিলিয়ন ডলার ক্যাশ হিসেবে ওর অ্যাকাউন্টে পড়ে রয়েছে, ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের অ্যাকাউন্টে। কারণ তারা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে পাচ্ছে না। তো এই কারণে ভালো ইনভেস্টমেন্টের কারণে খুঁজে না পাওয়ার কারণে ক্যাশ হিসেবে পড়ে রয়েছে, সেখানে 5 বিলিয়ন তাদের কাছে আর কী ব্যাপার। যা হোক, ইনভেস্ট করলে একটা ফিক্সড ডিপোজিটের মতো রিটার্ন, তাছাড়া বিজনেস এক্সট্রা যা ক্যাশ জেনারেট করছে তার থেকে এক্সট্রা যা ইম্প্যাক্ট ফেলবে সেটা এক্সট্রা রিটার্ন হয়। তো যেহেতু জাপান, ওদের যেহেতু ইন্টারন্যাশনাল মানে ইউএসের ডলার থেকে ইয়েনে কনভার্ট করতে হবে, করে তারপর ইনভেস্টমেন্ট করতে হবে। তো ওরা এখানে ইনভেস্টমেন্টে আর একটা ট্রিক খেললো, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের মেগা ট্রিক বলা যায়। খুব রেয়ার লোক করে, আর বড় লোকেরা কখনো কখনো করেই থাকে এই ধরনের গেম। সে 5 বিলিয়ন তো ইনভেস্ট করলো, কিন্তু নিজের 1 টাকা দিয়ে না। কী করলো, জাপানের যে সমস্ত ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে কোনো একটা ব্যাংক হোক বা মাল্টি ব্যাংক থেকে লোন নিল $5 বিলিয়ন। জাপানের যেহেতু ইকোনমির গ্রোথ ভালো না, ইন্টারেস্ট রেটও বহুত কম। জাপানে যদি আমরা ফিক্সড ডিপোজিট করে রাখি, আমাদের হয়তো হার্ডলি 1% হয়তো রিটার্ন দেবে, বা কখনো কখনো আমাদের ইকুয়াল টাকা দেবে, কখনো কখনো আমাদেরকেই উল্টে আরও টাকা দিতে হতে পারে, এমন একটা অবস্থা। মানে ওখানে ইনফ্লেশন তো না, ডিফ্লেশনের মতো অবস্থা কিছুটা। তো যার কারণে ওখান থেকে খুব চিপ প্রাইসে আর কি লোন পেয়ে যায়। কীরকম চিপ,
মাত্র 0.5% ইন্টারেস্ট রেট। কল্পনা করা যায় না, মানে 100 টাকা লোন নিল আর 50 পয়সা আর কি ইন্টারেস্ট হিসেবে দিতে হবে। তো এই রেটে লোন নিল, তাহলে এবার $5 বিলিয়ন 0.5 রেটে নিল, যেখানে ক্যাশ ডিভিডেন্ড আসছে 7 থেকে 8%। 0.5% ওখানে যদি পে আউট করে দেয়, মানে ধরে সব বাদ দিয়ে মানে পুরো নেট 7% রিটার্ন পকেটে চলে আসছে। তো এমন একটা ইনভেস্টমেন্ট যা করার জন্য নিজের কোনো পয়সা লাগে না, এ তো যে কেউ করতে পারে হিসেব মতো। আমাদের কাছেও পয়সা নেই, আমরা চাইলে তো করতেই পারি, আমাদের গেলে আর আমাদের ব্যাংক লোন দেবে না আমাদেরকে। যা হোক, ইনভেস্টমেন্টের স্টোরি তো স্টোরিই হয়। তো ইনভেস্টমেন্ট করতে পয়সা লাগে না এই জন্যই বলে, বা বড় লোক হতে পয়সা লাগে না এই জন্যই বলা হয়। তো যা হোক, গেমটা হলো সুন্দর গেম। তাহলে জিরো ইনভেস্টমেন্টে $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হলো, রিটার্ন হিউজ রিটার্ন, ফ্রি রিটার্ন 7%। তো এই 7% টাকা দিয়ে সে তার পে মানে লোন পে আউট করবে। ইন্টারেস্ট তো পে আউট হয়ে এক্সট্রা পড়ে থাকছে 7%, তার থেকে ক্যাশটাও পে আউট করে দিতে পারবে। হয়ে গেল, এইভাবে গেম শেষ হলো। 2-3 বছর পরে কোম্পানি আর্নিং আরেকটু ইমপ্রুভ করে নিয়েছে, এবং করোনার সময় রিসেশনের কারণে দাম কম ছিল, এবং সেটা পরে ইমপ্রুভ হয়ে অলমোস্ট ডাবল কি 3 গুণ এরকম কিছু একটা হয়ে যায়। এবং যেহেতু প্রাইসও বেড়ে গেছে, ইনকামও কিছুটা বেড়েছে, ডিভিডেন্টও কিছুটা বাড়িয়ে দিয়েছে, তো ওরা রাউন্ড ফিগার হিসেবে এমনি 50% দিচ্ছিল, চাইলে এমনি ডাবল তখনই দিতে পারতো 100% ডিভিডেন্ট পে আউট করলে। যেহেতু ইনকাম আর এতে সব কিছুটা কিছুটা করে বেড়ে গেছে, তো এদিক দিয়ে ডিভিডেন্ট ওরা যা দিচ্ছিলো তার ডাবল করে দিয়েছে। মানে আগে যেখানে 7% ডিভিডেন্ট হচ্ছিলো, এখন সেটা 14-15% ডিভিডেন্ট হবে। মানে এমনি ফ্রি ইনভেস্টমেন্ট, তার উপরে আগে 7% রিটার্ন ছিল, হট করে 14% রিটার্ন হয়ে গেল। কতদিন লাগবে এই টাকা শোধ হতে? 4-5-6-7 বছর টাকা শোধ, তারপরে ফ্রি ইনভেস্টমেন্টের ফ্রি আনলিমিটেড রিটার্ন। এটা বলে বিজনেস, এটা বলে ইনভেস্টমেন্ট। তো যা হোক, আমরা কপালে হয়তো এরকম পাবো না। আমি তো কিছু একটা এক্সাম্পল কিছুটা মানে পেয়েও ছিলাম, কিন্তু সেটা পাওয়া বলা যায় না, কারণ আমি নিজে বিশ্বাস করতেও পারিনি এটা এরকম কিছু। তবে হ্যাঁ, ধারে পাশে ছিল। প্রবলেম এটা ফাইন্যান্স কোম্পানি ছিল, গভর্নমেন্টের ফাইন্যান্স কোম্পানি, দুখানা কোম্পানি ছিল সে সময়, সেম ভ্যালুয়েশনে। একটা 2 PE রেশিওতে বিক্রি হচ্ছিল 2.1 কি 2.2, একটা অলমোস্ট 3 PE রেশিওতে। তো আমি আমার নিজের জীবনে ওইরকম জিনিস দেখিনি যে ওই রকম বড় লেভেলে অলমোস্ট 30,000 কোটি টাকা দুটোরই মার্কেট ক্যাপ ছিল, একটা আরেকটা সাবসিডিয়ারি। তো অসাধারণ ব্যাপার। তো আমি দেখছিলাম 3 PE রেশিও কিনবো, 2 PE রেশিও রয়েছে, ডিভিডেন্ড ইল্ডেও 2 PE রেশিও সামান্য একটু 0.5% বেটার। দিতে পারতো, মানে 15% ডিভিডেন্ড দিতে পারতো, কিন্তু অতটা ডিভিডেন্ড পে আউট করে না। 20%-এর কি 22%-এর আশেপাশে ডিভিডেন্ড পে আউট করে। মানে 100 টাকা যদি সে ইনকাম করে, তার মধ্যে 20 থেকে 22 টাকা ডিভিডেন্ড আমাদেরকে দেয় কোম্পানি। আর একটা কোম্পানি যেটা ছিল ওই ওর সাবসিডিয়ারি কোম্পানি, ওই কোম্পানির, সে 100 টাকা ইনকাম করলে তার 33 বা 35% ডিভিডেন্ড পে আউট করে দিত আমাদের। তো যা হোক, ভালো দুটোই, কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও যত বেটার হয় তত বেটার, সেটা আমি কল্পনা করিনি। আমি তখন ভ্যালুয়েশন হিসেবে, ভ্যালুয়েশন হিসেবে দেখতাম বেশি, এখনও দেখি। তো ওভারঅল মনে হলো যে এরই সাবসিডিয়ারি, তো ওর যা ইনকাম সে তো এর পকেটেই ঢোকে। আলটিমেটলি আমি দুটোরই তো ওনারশিপ পাচ্ছি, এরও ওনারশিপ পেয়ে যাচ্ছি, মানে কী বলবো, সাবসিডিয়ারি কোম্পানি যে দুটোই ধরে নিলাম 10% ডিভিডেন্ড দেয়, এও 10%, ও 10%। তো সাবসিডিয়ারি যে কোম্পানি, তার 50% ওনারশিপ প্যারেন্ট কোম্পানির হাতে ছিল। তো আমি যদি প্যারেন্ট কোম্পানিকে কিনি, আমি সাবসিডিয়ারি কোম্পানিরও মালিক, আবার প্যারেন্ট কোম্পানির মালিক তো আছি। তো আমি একটা কিনে আমি দুটোরই মালিক হয়ে যাচ্ছি। ওই ওয়েতে হিসেব টিসেব করে আমি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে দিই। দুর্ভাগ্যবশত আমার হাতে একটা, মানে আমি এরকম একটা ভুল করেছি, আমার নিজের জ্ঞানের বাইরে হয়েছে। আমি শেয়ার সেল অ্যাকচুয়ালি করেছিলাম 20 থেকে 30 পিস। ওই দিন শেষে দেখি মানে আমার পকেটে আর 200, মানে শুধু 30 পিস শেয়ার পড়ে রয়েছে। ছিল 250 পিস শেয়ার পড়ে রয়েছে, 280 পিস শেয়ার ছিল, আর অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছে 230 পিস। 30 পিস শেয়ার সেল করতে গিয়ে 230 পিস শেয়ার সেল হয়ে গেছে। তো যা হোক, এই ভুলভ্রান্তির কারণে ওই ভ্যালুয়েশনে আবার কিনতেও ইচ্ছে করছিল না, একটা ভালো
অলমোস্ট 70-80% রিটার্ন দিয়ে দিয়েছিল সেই সময়, 5-6 মাস পরেই। তো তারপরে সাবসিডিয়ারি কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট শুরু করি। যে টাকা ওখান থেকে বেরিয়েছিল সেই টাকা সাবসিডিয়ারি, তখন মনে হচ্ছিলো সাবসিডিয়ারি কোম্পানি সস্তা আছে, ওটা কেনার থেকে সাবসিডিয়ারি কেনা লাভ। তো সাবসিডিয়ারিতে ইনভেস্ট করি, তখনও সাবসিডিয়ারি 7% ডিভিডেন্ড দিচ্ছিল, আর এ তখন ওই 5.5 এরকম একটা পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছিল। তো তাতে ইনভেস্টমেন্ট করি। তো 10%-এ অবশ্যই উইন উইন সিচুয়েশান ছিল। যদি কোনো জায়গা থেকে 7% রেটেও ইন্টারেস্ট দিয়ে যদি টাকা কালেক্ট করা যেত, তো তাতে ইনভেস্টমেন্ট করে দিয়ে 3% ফ্রি মার্জিন, তাহলে 1 কোটি টাকা যদি কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করা যেত, মানে 3%-এর মার্জিন রাখা যেত। তো সে যা হোক, তো সে তারপরে তো 4-5 টাইম হয়ে গেছে, যা হোক গেছে, স্টোরি শেষ, এখনও চলছে। তো এরকম অপরচুনিটি আবার কবে পাবো, আদৌ পাবো কি জানি না। অবশ্যই আমাদের ড্রিলিং করে যেতে হবে যখন অপরচুনিটি। 2 দিন আগে ভোটে হট করে মার্কেট 5-6% পড়ে গেছে, কোনো কোনো শেয়ার 20-30% দেখা যায়নি, 20-25% কিছু শেয়ার পড়েছে, বেশিরভাগ শেয়ার 10-15%-এর আশেপাশে প্রচুর শেয়ার পড়েছে। আবার কিছু শেয়ার আছে পড়েইনি, আবার এফএমসিজি গ্রুপ তাও তাদের জায়গা ধরে রেখেছে। যাই হোক, আমাদের সস্তার পির মধ্যে দেখতে হবে। ওকে।